হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ফিজিক্স বাই সন্তু স্যার। অনেক দিন হলো ক্লাস 10-এর কোনো ক্লাস আসেনি, অর্থাৎ দশম শ্রেণীর কোনো ক্লাস আমি অনেক দিন নিতে পারিনি, শুধুমাত্র 11-12-এর ক্লাসই আসছে। তাই অনেক স্টুডেন্টের মেসেজও এসছে যে স্যার ক্লাস 10-এর ক্লাস আসছে না, বহুত দিন ক্লাস 10-এর প্র্যাকটিস সেট নিয়ে আসুন, প্র্যাকটিস করান, সামনেই সেকেন্ড ইউনিট টেস্ট আছে। তো সেটা ভেবে আজকে আমি ক্লাস 10-এর জন্য ক্লাস নিয়ে চলে এসেছি। আজকে সমস্ত কোশ্চেন আগে ধাতুবিদ্যা থেকে ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেন আমরা কভার করব সেকেন্ড ইউনিট টেস্টের জন্য, অ্যাজ ওয়েল অ্যাজ মাধ্যমিক পরীক্ষার জন্য। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। 1 নম্বর কোশ্চেন কি বলছে? প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যায় না এমন দুটি ধাতুর নাম লেখো। প্রকৃতিতে দুটো ধাতু মুক্ত অবস্থায় পাওয়া যায় না, সোডিয়াম আর পটাশিয়াম, কারণ এরা খুব সক্রিয় ধাতু, কারো না কারোর সঙ্গে বিক্রিয়া করে বসে থাকে। সেই জন্য সোডিয়াম আর পটাশিয়ামকে তুমি প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাবে না। ওকে, 2 নম্বর কোশ্চেন দেখো, কার্বন বিজারণ পদ্ধতিতে নিষ্কাশিত হয় এমন দুটি ধাতুর নাম লেখো। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। কার্বন বিজারণ পদ্ধতিতে নিষ্কাশন করা হয় জিঙ্ক এবং কপার। খুব ভালো করে মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, যাদের মনে হচ্ছে যে একটু স্লো পড়াচ্ছি, ভিডিওটা ফাস্ট করে নেবে, 1.5x এ ভিডিওটা দেখবে। ওকে, নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন বলা হচ্ছে সক্রিয়তা সারিতে সবচেয়ে সক্রিয় ধাতুর নাম কি? পটাশিয়াম। বলেছিলাম না, পটাশিয়াম অধিক সক্রিয়, যার ফলে কি হয় না এরা মুক্ত অবস্থায় প্রকৃতিতে থাকে না। ঠিক আছে, তাহলে পটাশিয়াম, তারপরেই থাকে সোডিয়াম। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, সালফাইড যুক্ত আয়রনের আকরিকের নাম কি? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। এইরকম ধরনের কোশ্চেন যদি আসে নাম্বার চলে যাওয়ার চান্স অনেক বেশি থাকে, তাই ভালো করে দেখে রাখবে সংকেত সহ। আয়রন পাইরাইডস। আয়রন পাইরাইডস হচ্ছে সালফাইড যুক্ত আয়রনের আকরিক, Fe2। এই যে সালফাইড আছে Fe2। ওকে ওকে, ওই জন্য। আচ্ছা, আয়রনের আর একটা আকরিকের নাম আমি বলে দিচ্ছি, রেড হেমাটাইট। রেড হেমাটাইটের সংকেত কি? Fe2O3। ঠিক আছে, ওকে। আলোকবাজি প্রস্তুতিতে কোন ধাতু ব্যবহার করা হয়? ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়াম ব্যবহার করা হয় আলোকবাজি প্রস্তুতিতে। ওকে, নেক্সট, থার্মিট পদ্ধতির একটি ব্যবহার লেখো। খুব ইম্পর্টেন্ট। আমি যখন বড় কোশ্চেন সলভ করাবো তখনও এই থার্মিট পদ্ধতি সম্পর্কে বিস্তারিত বলবো। এখান থেকে কিন্তু কোশ্চেন দেয়, কেমন কোশ্চেন দেয়? 3 নম্বরের কোশ্চেনও দেয়, আবার 1 নম্বরের কোশ্চেনও দেয়। 3 নাম্বার কোশ্চেন দিলে তোমাকে এই রকম বলবে যে থার্মিট পদ্ধতিতে লোহা নিষ্কাশনের বিক্রিয়াগুলো লেখো, আর থার্মিট মিশ্রণ কি? এই দুটো প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখবে। ঠিক আছে, আমি যখন বড় কোশ্চেন করাবো, পরপর ভিডিওগুলো আসবে, তখন সেখান থেকে কভার করে নিও। ওকে, দেখো তাহলে রেল লাইন, ট্রাম লাইন, বড় যন্ত্র বা জাহাজের ভগ্নাংশ মেরামতে থার্মিট পদ্ধতি ব্যবহার করা হয়ে থাকে। নেক্সট কোশ্চেন দেখো, থার্মিট মিক্সচার। দেখেছো কোশ্চেনটা এখানে আছে। থার্মিট মিক্সচার কি? 3 ভাগ Fe2O3 এবং 1 ভাগ অ্যালুমিনিয়াম চূর্ণের মিশ্রণকে থার্মিট মিক্সচার বলে। দেখো, 3 ভাগ Fe2O3 ও 1 ভাগ অ্যালুমিনিয়াম চূর্ণের মিশ্রণ, একে বলে থার্মিট মিক্সচার। খুব ভালো করে মনে রাখবে, ইম্পর্টেন্ট। আবারও বলছি, Fe2O3 3 ভাগ আর অ্যালুমিনিয়াম চূর্ণ 1 ভাগ। মরচে ধরা রোধ করার উপায় কি? মরচে ধরা রোধ করা যায় কিভাবে? না, লোহার উপর জিঙ্কের বা নিকেলের বা ক্রোমিয়ামের প্রলেপ দিয়ে কিন্তু মরচে ধরা রোধ করা যায়। ওকে, বা লোহার ওপর আলকাতরা বা তেল রঙের প্রলেপ দেওয়া হয় মরচে ধরা রোধ করতে। ঠিক আছে, আর মরচে ধরার জন্য কি কি অবশ্যই দরকার? জলীয় বাষ্প এবং অক্সিজেন। এই দুটো বাতাসে না থাকলে মরচে ধরবে না। ওকে, ক্লিয়ার? বেশ, নেক্সট দেখো, মরিচা পড়ার শর্ত কি? এই দেখো, বায়ুতে জলীয় বাষ্প এবং অক্সিজেনের উপস্থিতি। ঠিক আছে, এরা দুজনা না থাকলে কিন্তু মরচে পড়বে না। কপার ও ম্যাগনেসিয়ামের মধ্যে কোনটি পিতলে বর্তমান? পিতলে কিন্তু কপার বর্তমান। দেখো, পিতলেও কপার আছে, আবার কাঁসাতেও কপার আছে। ওকে, পিতলেও কপার আছে, কাঁসাতেও কপার আছে। আমি এবার ছোট্ট একটা কোশ্চেন করি, তোমরা কমেন্ট সেকশনে জানাবে পিতলে কপার ছাড়া আর কি থাকে, আর কাঁসাতে কপার ছাড়া আর কি থাকে। আবারও বলছি, পিতলে কপার ছাড়া আর কি থাকে, কাঁসাতে কপার ছাড়া আর কি থাকে। কমেন্ট সেকশনে অবশ্যই তোমরা জানাবে। তারপরে নেক্সট কোশ্চেন, একটি জারণ ও একটি বিজারণ বিক্রিয়ার উদাহরণ দাও। দেখো, আয়রন ছিল, কি করলো? দুটো ইলেকট্রন ত্যাগ করে দিল, হয়ে গেল Fe2+। ইলেকট্রন ত্যাগ করাকে বলে জারণ, আর ইলেকট্রন গ্রহণ করাকে বলে বিজারণ। তাহলে এখানে দেখো, ইলেকট্রন গ্রহণ করেছে, তাহলে এটা বিজারণ। তাহলে Fe দুটো ইলেকট্রন ত্যাগ করে Fe2+ হলো, এটা জারণ। আর ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করলো, Cl- হলো, এটা হচ্ছে বিজারণ। আবারও বলছি, ইলেকট্রন গ্রহণ করাকে বলে বিজারণ,
ত্যাগ করাকে বলে জারণ। আর অক্সিজেনের ক্ষেত্রে উল্টো, যদি অক্সিজেন দিয়ে আমি জারণ বিজারণ ব্যাখ্যা করি, অক্সিজেন গ্রহণ করাকে জারণ আর অক্সিজেন ত্যাগ করাকে বলে বিজারণ। ঠিক আছে, বেশ। তারপরে কোশ্চেন নাম্বার 12, তামার উপর যে সবুজ রঙের আস্তরণ পড়ে তার নাম এবং সংকেত। বহুবার পরীক্ষায় এসেছে, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। বেসিক কপার কার্বনেট, CuCO3.CuOH2। খুব ভালো করে মনে রাখবে, তামার উপরে এই আস্তরণটা পড়ে, CuCO3.CuOH2। ওকে। মরচে পড়া একটা মৃদু দহন প্রক্রিয়া, সত্য না মিথ্যা? একদম সত্য, মরচে পড়া কিন্তু, ঠিক আছে, মৃদু দহন প্রক্রিয়া, সত্য। আর জারণ বিজারণ বিক্রিয়া তো অবশ্যই, মরচে পড়াও কিন্তু জারণ বিজারণ বিক্রিয়া, মনে রাখবে। জার্মান সিলভারের একটি ব্যবহার লেখো। দেখো, এই জার্মান সিলভার এর নামেই কিন্তু সিলভার, কিন্তু জার্মান সিলভারে সিলভার থাকেই না, এটা মাথায় রাখবে। ঠিক আছে, এর ব্যবহার কি? বাসন, ফুলদানি ও শৌখিন দ্রব্য তৈরিতে ব্যবহৃত হয়। মরিচা কি? আর্দ্র বায়ুর সংস্পর্শে লোহার ওপর যে লালচে বাদামি আস্তরণ পড়ে তাকে মরিচা বলে। ঠিক আছে, আর্দ্র বায়ুর সংস্পর্শে লোহার ওপর যে লালচে বাদামি আস্তরণ পড়ে। ওকে, সংকেত মনে রাখবে, মরিচার সংকেত Fe2O3.XH2O, সোদক ফেরিক অক্সাইড। ঠিক আছে, এইটাও বহুবার পরীক্ষায় এসছে যে মরিচার রাসায়নিক নাম কি? সোদক ফেরিক অক্সাইড। ওকে, সোদক ফেরিক অক্সাইড। বলো, আশা করি ক্লিয়ার। ওকে, এবার আমরা চলে যাব নেক্সট কোশ্চেনে। কি বলছে দেখো, অ্যালুমিনিয়াম ও লোহার মধ্যে কোনটি ভারতে বেশি সমৃদ্ধ? লোহা ভারতে সব থেকে বেশি পাওয়া যায়, লোহা, অ্যালুমিনিয়াম ভারতে কম পাওয়া যায়। তারপরে অ্যালুমিনিয়ামের দুটি ধাতু সংকরের নাম লেখো। একটা হচ্ছে ডুরালুমিন, মোস্ট ইম্পর্টেন্ট, কারণ ডুরালুমিনের ব্যবহার বিশাল বিশাল জায়গায় আছে। বিমানের খোল তৈরিতে ডুরালুমিন ব্যবহার করা হয়, কারণ ডুরালুমিন খুব হালকা, যেহেতু অ্যালুমিনিয়ামের পরিমাণটা বেশি। ওকে, তাহলে দেখো ডুরালুমিন কি কি থাকে? অ্যালুমিনিয়াম, কপার, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ। এইটাও মনে রাখবে, এই কম্বিনেশনটাও পরীক্ষায় দিয়ে দেয়। ঠিক আছে, ম্যাগনেলিয়ামে থাকে অ্যালুমিনিয়াম আর ম্যাগনেসিয়াম। দেখো ম্যাগনেলিয়াম, তো ম্যাগনেলিয়ামে তো ম্যাগটা যেহেতু আছে তাহলে ম্যাগনেসিয়াম তো থাকবেই, আর নেলিয়াম দেখো ল আছে অ্যালুমিনিয়াম। ব্যাস, এরকম করে মনে রাখবে, বুঝতে পেরেছো? তারপরে দেখো, এবার দেখো, একটি মুদ্রা ধাতুর নাম লেখো। তামা। ঠিক আছে, তামা হচ্ছে মুদ্রা ধাতু। নেক্সট কোশ্চেন দেখো, কলঙ্কহীন ইস্পাত কি? লোহার এমন একটি সংকর ধাতু যাতে মরিচা পড়ে না, একে স্টেনলেস স্টিল বলে। এই স্টেনলেস স্টিলকে বলে কলঙ্কহীন ইস্পাত। কেন? কারণ এখানে যেহেতু মরচে পড়ে না, ওই কারণে বলে কলঙ্কহীন ইস্পাত। ফ্লুরাইড যুক্ত অ্যালুমিনিয়ামের আকরিকের নাম লেখো। ক্রায়োলাইট। সংকেত অবশ্যই মনে রাখবে, Na3Al_F6, Na3Al_F6, ক্রায়োলাইট। এই ধরনের কোশ্চেনগুলো এখন এক্সামিনার বেশি পছন্দ করছে। কি না, এই যে দিয়ে দিয়েছে ফ্লুরাইড যুক্ত, তুমি তো অ্যালুমিনিয়ামের আকরিক অনেক জানো, কিন্তু ফ্লুরাইড যুক্ত অ্যালুমিনিয়ামের আকরিক তুমি কটা জানো? বেশি জানো না, কিন্তু সেই জন্য এটা তোমাকে মনে রাখতে হবে। বোঝা গেল? ছাপার ব্লক নির্মাণে কোন ধাতু ব্যবহার করা হয়? জিঙ্ক ধাতু ব্যবহার করা হয়। ছাপার ব্লক নির্মাণে জিঙ্ক ধাতু ব্যবহার করা হয়ে থাকে। নেক্সট, ব্রোঞ্জের একটি ব্যবহার লেখো। মুদ্রা, মূর্তি, বাসনপত্র এবং যন্ত্রাংশ তৈরিতে ব্যবহার করা হয় ব্রোঞ্জ। জিঙ্কের দুটি ধাতু সংকরের নাম লেখো। জার্মান সিলভার আর ইলেকট্রন। ঠিক আছে, জিঙ্কের ধাতু সংকর। জার্মান সিলভারে কি কি থাকে বলেছিলাম না? জার্মান সিলভারে সিলভার থাকে না। ঠিক আছে, নাম জার্মান সিলভার কিন্তু সিলভার থাকে না। কি কি থাকে দেখো, কপার, জিঙ্ক, নিকেল, এই তিনটে থাকে। আর ইলেকট্রনে ম্যাগনেসিয়াম আর জিঙ্ক থাকে। কোন ধরনের লোহাতে মরিচা পড়ে না? বিশুদ্ধ লোহাতে মরিচা পড়ে না। চ্যালকোপাইরাইটস কোন ধাতুর আকরিক? চ্যালকোপাইরাইটস তামার আকরিক। ওকে, চ্যালকোপাইরাইটস হচ্ছে তামার আকরিক। ওকে, দেখো আশা করি ক্লিয়ার। পরপর পরপর সমস্ত ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে এসেছি, আজে বাজে কোশ্চেন কিন্তু একটাও নেই। ডুরালুমিন, ডুরালুমিনের একটি ব্যবহার লেখো। আগেই বলেছি যে ডুরালুমিনটা কিন্তু এক্সামিনারের বিশাল চয়েস। ঠিক আছে, তো কি না, বিমান, মোটর গাড়ির যন্ত্রাংশ, মেডেল ও মুদ্রা তৈরিতে ব্যবহার করা হয় ডুরালুমিন। তড়িৎ বিজারণ পদ্ধতিতে নিষ্কাশন করা যায় এমন একটি ধাতুর নাম লেখো। সোডিয়াম, পটাশিয়াম বা অ্যালুমিনিয়াম। দেখো তড়িৎ বিজারণ পদ্ধতিতে আমি তাদেরকেই নিষ্কাশন করতে পারবো যারা মোটামুটি সক্রিয়। যদি সক্রিয় শ্রেণীর একদম শেষের দিকে থাকে তাহলে কিন্তু তড়িৎ বিজারণ পদ্ধতিতে নিষ্কাশন করাটা একটু চাপ হয়ে যায়। বুঝতে পেরেছো? তো ব্যাস, তাহলে এরা দেখো, এরা তো অধিক সক্রিয় হয়ে গেল।
থার্মিট পদ্ধতিতে যে ধাতু নিষ্কাশন করা হয় তার নাম কি? লোহা নিষ্কাশন করতে পারো, ক্রোমিয়াম নিষ্কাশন করতে পারো, ম্যাঙ্গানিজ নিষ্কাশন করতে পারো। ঠিক আছে, তামার দুটি ধাতু সংকরের নাম লেখো, কাঁসা, পিতল। আমি কোশ্চেনটা তোমাদেরকে হোম টাস্ক দিয়েছিলাম যে তোমরা কমেন্টে জানাবে, তারপর এখানে তোমরা উত্তরও জেনে গেলে। কি না, কাঁসা হচ্ছে সিইউ প্লাস এসএন। দেখো এটা মনে রাখার ট্রিক আছে, কাঁসা। ঠিক আছে, তাহলে সিইউ তে কা, এসএন এ সা, কাঁসা, ব্যাস। আর পিতল সিইউ জেডেন, কপার আর জিঙ্ক বা দস্তা। ঠিক আছে, তারপরে দেখো থার্মিট পদ্ধতিতে বিজারক পদার্থ হিসাবে কি ব্যবহার করা হয়? অ্যালুমিনিয়াম। থার্মিট পদ্ধতিতে বিজারক পদার্থ হিসাবে অ্যালুমিনিয়াম ব্যবহার করা হয়ে থাকে। দেখো ক্লিয়ার? বেশ, আসলে ব্যাপারটা হয় কি, মনে করো Fe2O3 আছে, এই Fe2O3 সঙ্গে তুমি যখন অ্যালুমিনিয়াম মেশাবে না, তখন হয় কি, এই অক্সিজেনের প্রতি অ্যালুমিনিয়ামের একটা বিশাল আসক্তি আছে। অ্যালুমিনিয়াম কি করবে, অক্সিজেনকে গিয়ে ধরবে, তাহলে কি হলো, Al2O3 হয়ে যাবে প্লাস Fe হয়ে যাবে। তাহলে এই কেন তুমি কি পেলে, বিশুদ্ধ লোহাকে পেয়ে গেলে। এবার তুমি সমতা বিধান করবে, যেটা আসবে সেটা। বোঝা গেল? সমতা বিধান করলে কি হবে দেখে নাও। দেখো Fe2O3 প্লাস Al, তুমি যখন সমতা বিধান করছো, এখানে দুটো অ্যালুমিনিয়াম আছে, এখানে তো নেই, তাহলে একটা 2 বসিয়ে দাও, দেখো হবে। আর এই দেখো Al2O3, এখানে 3টে অক্সিজেন, 2টো Fe, 3টে অক্সিজেন, এখানে 2টো Fe কিন্তু আমি পাইনি, তাহলে এখানে আমি যখন সমতা বিধান করব, তখন এখানে আমি 2 Fe লাগিয়ে দেবো একটা, ব্যাস হয়ে গেল। দেখো এবার সমতা বিধান কিন্তু হয়ে গেছে। ঠিক আছে, কাঁসার একটি ব্যবহার লেখো। ঘণ্টা, মূর্তি, বাসনপত্র তৈরিতে কাঁসা ব্যবহার করা হয়ে থাকে। ঠিক আছে, আয়রনের দুটি সংকর ধাতুর নাম লেখো। স্টেনলেস স্টিল আর ইনভার, এরা হচ্ছে আয়রনের সংকর ধাতু। স্টেনলেস স্টিলে কি আছে, লোহা আর ক্রোমিয়াম, আর ইনভারে কি আছে, লোহা আর নিকেল। ঠিক আছে, বেশ। দেখো 32টা কোশ্চেন আমাদের কভার হয়ে গেল। আমাদের আজকে আর কি কোশ্চেন ছিল আমাদের এত দূর পর্যন্ত? আচ্ছা, আর 2-একটা কোশ্চেন আছে, চলো নেক্সট। অ্যামালগাম কি? অ্যামালগাম, যে সংকর ধাতুর অন্যতম উপাদান পারদ, তাকে অ্যামালগাম বলে। তার মানে অ্যামালগামও একটা সংকর ধাতু, কিন্তু সেখানে পারদ থাকবেই, একটা উপাদান পারদ থাকবে। যেমন কি সোডিয়াম অ্যামালগাম, NaHg। তাহলে একটা উপাদান যদি পারদ থাকে, তাহলে তাকে আমরা বলবো অ্যামালগাম। ওকে, গান মেটাল এর উপাদান কি? গান মেটালে কপার থাকে, জিঙ্ক থাকে, টিন থাকে। ঠিক আছে, কপার, জিঙ্ক, টিন, তার মধ্যে কপার থাকে 85%। ঠিক আছে, খুঁজিনি, ট্রিক, খুঁজিনি, দেখো সিইউ জেডেন নিকেল। ঠিক আছে, এটা একটা ট্রিক বললাম যাতে মনে থাকে, খুঁজিনি। ঠিক আছে, সিইউ জেডেন নিকেল, এভাবে মনে রাখতে পারো, কারণ প্রচুর আছে, একটু ট্রিক মনে থাকলে মনে থেকে যাবে। দেখো ইলেকট্রন সংকর ধাতুটি কি কি দিয়ে তৈরি? ম্যাগনেসিয়াম আর জিঙ্ক, সব থেকে বেশি থাকে ম্যাগনেসিয়াম, তারপরে থাকে জিঙ্ক 5%। নেক্সট, থার্মিট পদ্ধতিতে লোহা নিষ্কাশনের রাসায়নিক সমীকরণ লেখো। এই যে আমি এখনই লিখেছিলাম, Fe2O3 প্লাস 2Al, 2Fe প্লাস Al2O3 প্লাস তাপ, ব্যাস হয়ে গেল। থ্যাংক ইউ যারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে। ঠিক আছে, সমস্ত কোশ্চেন কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন। হ্যাঁ, আমি প্রত্যেক দিন এরকম তোমাদের ইম্পর্টেন্ট এক্সপেক্টেড কোশ্চেন সলভ করাবো, বারবার কোশ্চেনগুলোকে সলভ করাবো, যাতে তোমাদের মাথায় পুরো গেঁথে যায়। ওকে, তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। কমেন্ট করে অবশ্যই জানাবে ভিডিওটা কেমন লাগলো তোমাদের। ভালো থেকো।